মুহূর্তে ভবানীপুর থানায় রয়েছি। ভবানীপুর থানায় দেখুন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভবানীপুর থানা ঘিরে নিয়েছে। দেখুন ভবানীপুর থানায় লাঠিচার্জ হচ্ছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভবানীপুর থানায় আমাদেরকে মারার চেষ্টা করছে। এই মুহূর্তে ভবানীপুর থানায় আছি। আমাদের যে ফ্লেক্স ছেড়া হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা, সেটার জন্য এফআইআর কমপ্লেন লঞ্চ করতে এসেছি এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভবানীপুর থানা ঘেরাও করে নিয়েছে। আর ওরা নাকি বলছে এই মুহূর্তে এখানে শুভেন্দু অধিকারী আসছে, আমরাও দেখে নেব, ফ্যাম কমিউনিটিও দেখে নেবে। শুভেন্দু অধিকারীকে ফ্যাম কমিউনিটি ভয় পায় না। ফ্যাম কমিউনিটি লড়াই করতে জানে, প্রতিরোধ করতে জানে। ফ্যাম কমিউনিটির সাথে পাঙ্গা নিলে ফ্যাম কমিউনিটি লড়তে জানে। এখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে ভবানীপুর উত্তপ্ত, সে ভয়ঙ্কর আগুন জ্বলছে। ভিডিওতে পরিষ্কার দেখা গেল ভবানীপুর থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, তৃণমূল কংগ্রেসেরই কর্মী বলতে পারেন, একটা ফ্যাম কমিউনিটি যার কানেকশন ডিরেক্টলি তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে, তো তাদেরকে ঘিরেছে কে? বিজেপি কর্মীরা। কেন ঘিরেছে? কারণ তৃণমূল কংগ্রেসের এই ফ্যাম কমিউনিটি ভেবেছিল যে যুগ হয়তো আগের মতোই পড়ে রয়েছে, দাদাগিরি এবং গুন্ডাগিরি করেই চলবে, এবং সেই কারণে আস্পর্ধার পরিচয় দেয়। ভবানীপুরে যে নোংরামিভাবে ফেস্টনকে নিয়ে, ফ্লেক্সকে নিয়ে যে বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে, যে পাঠা বলি হবে, পাঠি বলি হবে, আমি সেই বক্তব্যে যাচ্ছি না। আমি যাচ্ছি সরাসরি দাদাগিরিতে। জানা যাচ্ছে যে লাইভ ভিডিও করে এই ফ্যাম কমিউনিটি যারা এখন কান্নাকাটি করছে, যারা সামনে লাইভে এসে বলার চেষ্টা করছে যে দেখুন আমরা কত বেচারা, আমাদেরকে শুভেন্দু অধিকারীর ভয় দেখানো হচ্ছে এবং বিজেপির কর্মীরা আমাদেরকে ঘিরে নিয়েছে, বিজেপির কর্মী মারবে, লাঠিচার্জ হচ্ছে, প্রচুর পুলিশ রয়েছে, আমাদেরকে ঘিরে নিয়েছে। তো এই বেচারাগুলি করেছিলেন কি? তো বিজেপির যে সমস্ত ফ্লেক্স রয়েছে, যে সমস্ত ফ্ল্যাগ রয়েছে, এই সমস্তকে টেনে ছিঁড়ে ফেলার কাজ লাইভ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলেন। লাইভ করে কোনো পার্টির ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া, ফেস্টন ছিঁড়ে দেওয়া, এটা প্রমাণ করে যে সে কতটা বড় দম রাখে, সেই এরিয়াতে সে কতটা দাপট রাখে। অর্থাৎ ফ্যাম কমিউনিটি নিজের দাপট দেখাতে গিয়ে, নিজের দাদাগিরি দেখাতে গিয়ে ফেঁসে গেছে। কারণ ফেঁসে যাওয়া এই কারণেই, লাইভটি ভাইরাল হতেই এবং বিজেপি কর্মীরা জানতেই তারা সঙ্গে সঙ্গে চলে আসে যে এই ফ্যাম কমিউনিটি কত বড় দাদা হয়েছে সেটা দেখার জন্য। এবং তারপর ভবানীপুরে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বুঝতেই পারছেন যে বোথ সাইড থেকে হয়তো এফআইআর হবে। এনারা এখন কান্নাকাটি করবেন যে না আমরা তো কিছু করিনি, আমাদের ফ্ল্যাগ ছেঁড়া হয়েছে, আর বিজেপির দিক থেকেও বলা হবে আমাদের ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছে। কোয়েশ্চেনটা এখানে এইটা যে আজ পরিবর্তনের হাওয়া কেমন ঘুরেছে একবার দেখুন। এই সেম জিনিস নিয়ে আমি ভিডিও করতাম, 2023-এ করেছি, 24-এও করেছি, যেখানে এটা আমি বারবার আপনাদের সামনে তুলে ধরেছি যে দেখুন বিজেপি কর্মীকে ঘিরে ফেলা হয়েছে, বিজেপি কর্মীকে মারা হচ্ছে। আর আজ কত লজ্জা! এটা মমতা ব্যানার্জির লজ্জা, এটা মমতা ব্যানার্জির ভাইপোর লজ্জা, যে দলকে নিয়ে তারা এত বড় বড় বাতেল্লা মারছে এবং যে দল নাকি ভাইপোই নেক্সট সিএম হবে, সেই ভবানীপুর যেটা মমতা ব্যানার্জির গড়, সেখানে বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসকে ঘিরেওছে। আর সব থেকে লজ্জার ব্যাপার হচ্ছে যে নিজের ওয়ার্ড, সেখান থেকে পর্যন্ত মমতা ব্যানার্জি নিজের ভোটটি বার করতে পারেন না। অর্থাৎ যে ব্যক্তি নিজের পাশের বাড়ির সাথে ঘনিষ্ঠ নয় বা নিজের পাশের বাড়ির লোক তাকে পছন্দ করে না, তার মানে গোটা রাজ্যের মানুষের প্রতি কি বিতৃষ্ণা জন্ম নিয়েছে একবার ভেবে দেখুন। এবং এই ভিডিও যেটা দেখার পর মনে হচ্ছে যে ফ্যাম কমিউনিটি বেচারা সাজার চেষ্টা করছে, এটাও কোথাও না কোথাও বিজেপি কর্মীকে বুস্ট আপই করবে এবং তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হবে, যেটা দরকার ছিল। কারণ ভবানীপুরে ঢুকে আসল দাদাকে, যেটা শুভেন্দু অধিকারী প্রমাণ করছেন, শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন যে আসল দাদাকে, আসল দাপুটের নেতাকে, আর ভবানীপুরকে কিভাবে কন্ট্রোল। দেখুন
মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি না থাকলে শুভেন্দু অধিকারী এভাবে দখল নিতে পারতেন না, ভবানীপুরে ঢুকতেও পারতেন না। ঢুকে যখন গেছেন তার মানে বুঝে নিতে হবে যে হাওয়া খুব খারাপ আছে, সংগঠনের অবস্থা খারাপ আছে, তৃণমূল কংগ্রেসকে মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না, যার জন্য আজ বিজেপির নেতা কর্মীরাই তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ঘিরে ফেলেছে। মানে পুরোপুরি উল্টো দিকে ঝড় বইছে। আমি শুধু এখানেই আটকে থাকবো না, আপনাদেরকে আমি আরো বড় খবর জানাবো। সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আইপ্যাকের কর্তা যিনি হচ্ছেন কো-ফাউন্ডার আইপ্যাকের বিনেশ চান্দেল, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর এটা এতটা বড় ইম্প্যাক্ট ফেলতে চলেছে যে সামনে যে ইলেকশন রয়েছে এখানে আইপ্যাকের পুরো এই যে সিস্টেমটা রয়েছে এটাতে ধস নামিয়ে দেবে, শেষ করে দেবে। ধরা পড়েছে এই যে ফ্যাম কমিউনিটিতে কি দেখলেন যে ইয়াং জেনারেশনের বাচ্চারা চিৎকার করছে, ভিডিও করছে। তো এই আইপ্যাকের মাধ্যমে এটা জানা যাচ্ছে যে এনারা মানে যে ধরা পড়েছেন তার এগেনস্টে এটা অ্যালিগেশনস রয়েছে যে কয়লা কেলেঙ্কারিতে কালো টাকাকে সাদা করার কাজ তো করেছেনই, মিডিয়েটর হিসেবে কাজ করেছেন। ইয়াং ছেলে মেয়েদেরকে এই আইপ্যাকরা কাজে লাগিয়ে টাকা দিয়ে, মানে ভাবুন একবার, টাকা দিয়ে এনাদেরকে, মানে অ্যাকচুয়াল সরকার চাকরি না দিয়ে এনাদেরকে টাকা দিয়ে পার্টির কাজ করাতে কাজে লাগিয়েছিলেন। আর এই বিনেশ চান্দেল যার জন্য অ্যারেস্ট হয়েছেন সেটা হচ্ছে কয়লা কেলেঙ্কারি। লিঙ্ক আপনারা করতে পারবেন, এটা হচ্ছে সেই মমতা ব্যানার্জি যে আইপ্যাকের যিনি রয়েছেন প্রতীক জৈন, ওনার বাসভবনে এবং অফিস থেকে যখন মমতা ব্যানার্জি ফাইল এবং ল্যাপটপগুলি নিয়ে বেরিয়েছিলেন 8 জানুয়ারি। তো এই হচ্ছে সেই মামলা যেটা এখন আরও ইজি হবে সুপ্রিম কোর্টে প্রমাণ করতে যে সেই হানা দেওয়াটা, ইডির সেই প্রতীক জৈনের বাড়ি যাওয়াটা এবং মমতা ব্যানার্জির ফাইল চুরি করাটা, এটা কয়লা কেলেঙ্কারির দুর্নীতির তদন্তই ছিল, নাকি মমতা ব্যানার্জির প্রার্থীর তালিকা চুরি করতে ইডি আধিকারিকরা এসেছিল। আসলে এই ইনভেস্টিগেশনটি আরও জোরদারভাবে ছাপ্পা, যেটাকে রেড করা বলা হয়, এই রেড করা স্টার্ট হয় 2 এপ্রিল থেকে। দিল্লিতে ফার্স্ট চান্দেলের বাসভবন ছাড়াও বেঙ্গালুরুতে ঋষিরাজ সিং সহ মুম্বাইতে আম আদমি পার্টির প্রাক্তন যোগাযোগ দায়িত্বপ্রাপ্ত বিজয় নায়ারের বাড়িতে তল্লাশি করা হয় এবং তারপরেই যোগসূত্র পাওয়া যায় এই কয়লা কেলেঙ্কারির সাথে বিনেশ চান্দেলের। যখন এনাকে অ্যারেস্ট করা হয়, সোমবার দিন রাত্রে অ্যারেস্ট করা হয় এবং সেই দিন রাত্রেই কান্নাকাটি করে ভাইপো মোটামুটি লম্বা করে চিঠি লিখেছেন। বুঝতেই পারছেন যে কয়লা কেলেঙ্কারিতে নেক্সট টার্গেট কাকে করা হতে পারে বা কার নাম আসছে, সেই দুঃখে অলরেডি ভাইপো বড় করে লিখতে লেগেছেন যে এটা গণতন্ত্র নয়, গণতন্ত্রকে হত্যা করা। আমি জানাবো আপনাদেরকে, কিন্তু তার আগে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের 20 কোটি টাকা কয়লা কেলেঙ্কারিতে বেআইনিভাবে হাওয়ালার চ্যানেলের মাধ্যমে আইপ্যাক স্থানান্তর করে অন্য রাজ্য থেকে এদিক ওদিক এপথ সেপথ করে কালো টাকাকে সাদা করে ব্যবহার করেছে এবং কুরুস্তরিয়া এবং কাজোড়া এলাকায় ইস্টার্ন কোলফিল্ড যেটা রয়েছে, কোলফিল্ড লিমিটেডের খনিগুলি থেকে এই কয়লা বেআইনিভাবে উত্তোলন করা হয়েছে। এবং এটাই হচ্ছে সেই মামলা যে মামলাতে একের পর এক সূত্র মিলেছে, ঝাড়খণ্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কানেকশন মিলেছে এবং যেখানে আইপ্যাকের সরাসরি ইনভলভমেন্ট রয়েছে এবং এই কালো টাকাকেই ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন গোয়া ইলেকশন থেকে শুরু করে যে বিভিন্ন কথা সামনে এসেছিল, এই হচ্ছে সেই মামলা যে মামলায় বড়সড় মাছ আপনারা বলতে পারেন জালে ধরা পড়ে গেছে এবং এটি ইডির জালে ধরা পড়েছে। কোন অ্যাক্টে? এটা পিএমএলএ অ্যাক্ট, মানে জীবন বরবাদ। এবং এই পিএমএল এর মাধ্যমে একের পর এক কানেকশন করে মেন মাথা অব্দি যাওয়া যেতে পারে এমন একটি মামলা, মানে এতটা ভয়ঙ্কর, যেখানে অলরেডি আইপ্যাক খোদ ফেসে গেছে। যে দল চলেই আইপ্যাকের কথায়, চলেই আইপ্যাকের স্ট্র্যাটেজিতে, সেই দলের আইপ্যাকের সাথে কয়লা কেলেঙ্কারির বেআইনি টাকার পর্দাফাঁস এবং এই কো-ফাউন্ডার বিনেশ চান্দেলের অ্যারেস্ট হওয়াটা বড়সড় ইম্প্যাক্ট ফেলতে চলেছে কি আমি বলবো, আমি অলরেডি ফেলে দিয়েছে, যেটা অলরেডি আপনারা দেখতে পাবেন ইলেকশনে মেন যারা এই দুর্নীতিতে জড়িত রয়েছে তাদেরও ধীরে ধীরে নাম সামনে আসবে। এবং ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি দুঃখের সহিত একটি বড়সড় পোস্ট করেছেন, যে পোস্টে আমি পুরোটা পড়বো না, আমি আপনাদের সামনে স্ক্রিনে জাস্ট চালিয়ে দিয়েছি, যে পোস্টে দুঃখের সঙ্গে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে এটা গণতন্ত্র নয়, এটাকে ভয় দেখানো বলা হয়। ভাইপো লিখছেন যে এটা গণতন্ত্র নয়, এটাকে ভয় দেখানো বলা হয়। তার মানে কে ভয় পাচ্ছে সেটাও আপনারা বুঝতে পারছেন, কার ভয় লাগছে সেটাও আপনারা বুঝতে পারছেন। বলছেন যে দল যদি বদলে নেওয়া হতো তাহলে নাকি, মানে এটাই মেন জিস্ট হচ্ছে এটাই এত বড় চিঠিতে, যে দল যদি বদলে নেওয়া হতো তাহলে হয়তো এত অশান্তি হতো না। নির্বাচনের সময় ইডি, এনআইএ, সিবিআই প্রত্যেকে নাকি ভয়ের পরিবেশ তৈরি করছে। ভাই ভয়ের পরিবেশ তৈরি করছে, টাকার কেলেঙ্কারি তো পেয়ে গেছে না,
ভয়ের পরিবেশ তৈরি করার তো কিছু নেই এখানে। গণতন্ত্রের ওপর মানুষের বিশ্বাস কমছে, মানে ভাবুন এই চোররা ধরা পড়ছে যেখানে গণতন্ত্রের ওপর, গণতন্ত্র সিবিআই এনআইএ এবং ইডির কাজে খুশি হচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে, সেখানে ভাইপো রাজ্যের মানুষের উল্টো পথে চলছেন এবং বলছেন গণতন্ত্রের ওপর নাকি মানুষের বিশ্বাস কমছে, বাংলা নাকি ভয় পাবে না, বাংলা চুপ থাকবে না, বাংলা মাথা নত পড়বে না। এখানে তৃণমূল কংগ্রেস লিখলে হয়তো লাইনটি জাস্টিফাইড হতো। তৃণমূল কংগ্রেস পুরো বাংলাকে ডিফাইন করে না, তৃণমূল কংগ্রেস ইকুয়াল টু বাংলা কোনোদিন হতে পারে না, তৃণমূল কংগ্রেস মানেই সে শুধুমাত্র বাংলার দায়িত্ব নিয়ে ফেলে, এটা হতে পারে না। লাইনটি ভুল হয়েছে, যেটা লিখতে তো তৃণমূল কংগ্রেস ভয় পাবে না, তৃণমূল কংগ্রেস চুপ থাকবে না, এবং তৃণমূল কংগ্রেস মাথা নত করবে কি করবে না সেটা তো সময় বলবে। আপাততর জন্য এটা সব থেকে বড় খবর এবং বিশাল বড় ধাক্কা এটা তৃণমূল কংগ্রেসের জন্য, কারণ আইপ্যাক এর কো-ফাউন্ডার বিনেশ চান্দেলকে অ্যারেস্ট করেছে ইডি, তাও আবার পিএমএলএ মামলাতে। শুধু এটা বলেই শেষ করব না, অবস্থা তৃণমূলের আরও কত খারাপ এই বীরভূমের সভা দেখে আপনারা বুঝতে পারবেন। একটি ভিডিও আমি আপনাদের সামনে চালাচ্ছি, অনুব্রত মণ্ডল ঠিক কী ইশারা মারার চেষ্টা করলেন এবং কি বলার চেষ্টা করলেন সেটা একবার আপনারা দেখুন। কি বুঝলেন ভিডিওটি? আমি রিপিটেডলি চালাবো না, আপনাদেরকে রিপিট করে করে দেখতে হবে। এখানে পরিষ্কারভাবে দেখা গেল যে মতবিরোধ রয়েছে কাজল এবং অনুব্রত মণ্ডলের সাথে, হয়তো একটু আলাপ কি বলবো আমি, মানে সমস্ত ঝামেলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি, যে নির্দেশকে একদম খারিজ করে অনুব্রত মণ্ডল বুঝিয়ে দিলেন যে বীরভূমে কিন্তু কিছু ভালো নাই, বীরভূমে একদম সংগঠন ভালো নাই, এবং কাজল শেখের সাথে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা বা কোনো রকমভাবে নিজেদের ঝামেলা মিটিয়ে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তা অনুব্রত মণ্ডলের হাতে ইশারাই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে দিদি কিছু বোঝাতে চাইলেন, দিদি সমস্ত কিছু ঠিক করতে চাইলেন, কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করলেন, কিন্তু সেটাও ওপেন ক্যামেরাতে মাইকের মাধ্যমে ধরা পড়ে গেল যে কোনো কিছুই বীরভূমে ভালো নাই, বীরভূমে সংগঠন ভালো নাই, এবং অনুব্রত মণ্ডল সরাসরি অন ক্যামেরা এত মিডিয়ার সামনে, এত লোকের সামনে, প্রত্যেকটা মানুষের সামনে মমতা ব্যানার্জির নির্দেশকে রীতিমতো খারিজ করার মতো ইশারা দিয়ে যে ভাই আমার সোনারি নেই আপনার কথা, আপনার যা ইচ্ছে তাই করে নিন বলে সিউড়ি, এটা হচ্ছে সিউড়ির সভা, সেখান থেকে অনুব্রত মণ্ডল বেরিয়ে গেলেন। এবার সিউড়ির সংগঠন নিয়ে তো কথা বলবেন না, বুঝতেই পারছেন অনুব্রত মণ্ডল কোন জায়গার কথা বলছেন, কি ব্যাপারে বলছেন, সবটাই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখানে কাজল শেখের সাথে মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের একটু বন্ধুত্ব করিয়ে দেওয়ার, কিন্তু সেটাও অন ক্যামেরা ধরা পড়ে গেল যে সংগঠনে ভাই কোনো কিছুই ভালো নাই। শুধু এখানেই বলবো না, আমি আপনাদেরকে আরও জানিয়ে দিই যে এবার সুপ্রিম কোর্টের দিক থেকে তৃণমূল কংগ্রেসকে বড়সড় ধাক্কা। পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে ট্রাইব্যুনালকে কোনো রকমভাবে ব্ল্যাকমেল করা যাবে না। হ্যাঁ, আমি এসআইআর মামলার কথাই বলছি, যে এসআইআর মামলা গতকাল অর্থাৎ সোমবার দিন ছিল, যেখানে আবারও বিভিন্ন আপনারা বলতে পারেন আবেদন জমা পড়েছিল, যেখানে একটাই কথা যে 2002 নাম থাকার পরেও, ডকুমেন্টস থাকার পরেও আমাদের নাম বাদ গেছে, আমরা ভোট দিতে চাই, কিভাবে ভোট দেবো, ট্রাইব্যুনালকে অ্যাক্টিভ হতে বলতে হবে, আমরা চাই যে নাম যেন উঠে যাক, এবং এই সমস্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছেন যে আমরা ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ রাজ্য আর কমিশনের মধ্যে যেহেতু একটা অবিশ্বাস, মানে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছিল, তারা একে অপরকে ভরসা করতে পারছিল না, সেই কারণেই জুডিশিয়াল অফিসারকে নামানো, এবং সেই কারণেই কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এখন হুট করে এসে ট্রাইব্যুনালে মামলা হতে লাগ, তাদের নাম তুলে দেওয়া হোক, ভোট তারা দিতে লাগুক, এটা বললে তো হবে না। সুতরাং ট্রাইব্যুনালকে ব্ল্যাকমেল করা যাবে না, জুডিশিয়াল অফিসার যে সিদ্ধান্ত নেবে সেটাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে, প্লাস এই কথায় কথায় সুপ্রিম কোর্টে ছুটে চলে আসা এই বিষয়টা বন্ধ করতে হবে। এবং কারণ ট্রাইব্যুনাল গঠন করাই হয়েছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কমিশনকে ভরসা করতে পারছিলেন না, কমিশনের কাজে উনি কিছুতেই ভরসা রাখতে পারছিলেন না, সেই কারণেই ট্রাইব্যুনাল গঠন করা। আর আজ সেই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে এসে 4বার করে দরজা নক করে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম সাহায্য করতে পারবে না। এবং পরিষ্কার
জানিয়ে দিয়েছেন যে 19টা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে প্রায় একটি ট্রাইব্যুনালে 1 লক্ষের বেশি আবেদনকে গ্রহণ করা হচ্ছে এবং এখানে জাজ যারা রয়েছেন, বিচারক যারা রয়েছেন, তারা নিজের মতো করে সঠিকভাবে বিচারটি দেবেন এবং তাদের বিচারের ওপরেই ভরসা করতে হবে। কথায় কথায় সুপ্রিম কোর্টে দৌড়লে হবে না, কারণ মমতা ব্যানার্জি যেটা চেয়েছিলেন সেটাই সুপ্রিম কোর্ট করেছেন। ভাই বিচারকদের ওপর তো ভরসা করতে হবে, আজকাল তো বিচারক তো ভুল করতে পারে না, বিচারককে তো বিজেপি কিনে নিতে পারে না, বা সব বিচারক তো বিজেপির লোক হতে পারে না। তো বিচারকের ওপর ভরসা রাখতে হবে এবং কথায় কথায় সুপ্রিম কোর্টও আসা যাবে না, ট্রাইব্যুনালকে তো ব্ল্যাকমেল করা যাবেই না। এবং এই রকম টাইপের অর্ডার বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেসের জন্য কত বড় ধাক্কার এবং কত বড় 440 ভোল্টের ঝটকা লেগেছে তৃণমূল কংগ্রেসের। আবার ভেবে দেখুন যে অবৈধ ভোটার এবং যে ভোটগুলোকে সরকার পক্ষ এনজয় করতো, সেই ভোট সম্পূর্ণ বাতিল তো হয়ে গেল, উল্টো সুপ্রিম কোর্টও মুখ ঘুরিয়ে নিয়েছে, এখন পুরোপুরি নাক মুখ বেঁকিয়ে বলে দিয়েছেন যে কোনো রকম রেহাই দোহাই কোনো কিছুই কাজ করবে না, ট্রাইব্যুনালের ওপর ভরসা রাখতেই হবে। এবার থাকলো কথা ডাউটফুল ভোটারের, এইবার ভোট দেবে না পরের বার ভোট দেবে, তার মানে তো এটা নয় যে ডাউটফুল ভোটার রয়েছে মানে ঠিক আছে ইটস ওকে, এইবারটা তোমরা ভোট দিয়ে নাও পরের বার দেখছি। না ভাই, এটা হয় না, এটা গণতন্ত্র। গণতন্ত্রকে রক্ষা করতে গেলে তাতে যদি কিছু মানুষকে কম্প্রোমাইজ করতে হয় তাহলে তাদেরকে, ভাই এটা মেশিন কাজ করছে না, এটা মানুষ কাজ করছে, তাতে যদি কিছু ভুল হয় তাহলে নেক্সট বারের জন্য ওয়েট করতে হবে। কারণ সুপ্রিম কোর্ট গণতন্ত্রকে কোনোদিন এরকম হতে পারে না যে ভোট দেওয়ার জন্য ডাউটফুল ভোটারকে গণতন্ত্রের রাইট দিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে যাও ভাই ডাউটফুল রয়েছে ঠিক আছে এইবারের মতো ভোট দিয়ে দাও পরের বার দেখছি। এটা হতে পারে না। এর থেকে তো অনেক বেটার যে ডাউটফুল ভোটারকে সাইডে রাখে বলা হবে ভাই নেক্সট টাইম তোমরা ভোট দিও, তোমাদের মামলাটা আগে গ্রহণ করা হোক, ভালো করে জাস্টিফাই হোক, জাজমেন্ট আসুক, দেখা যাক তোমাদের নাম থাকছে কিনা, তারপর তোমরা ভোট দিও। এটাই হচ্ছে মেন বিষয়, যে সুপ্রিম কোর্ট থেকেও তৃণমূল কংগ্রেসের ওপর বড় সড়ো ধাক্কা। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।